সিনেমার শুরুতেই আমরা দেখি টিভিতে দেখানো হচ্ছে সালটা তখন 1970। আমেরিকায় মূল্যবৃদ্ধির জন্য মানুষের মধ্যে চিন্তা ও উদ্বেগ বেড়ে রয়েছে, যেখানে দেখা যায় চারপাশে জনপ্রতিরোধ গড়ে উঠছে। এমনকি সে সময় মানুষের মধ্যে কুসংস্কার ও কালা জাদুর প্রভাবও বেড়ে উঠছিল। টিভিতে এই সমস্ত খবর দেখে মানুষজন ভয় কাঁপছিল। কিন্তু এই টিভি মানুষের মনে একটু আরাম জোগালো। 1971 সালে 4 এপ্রিল প্রথম নাইট আউলসের শো প্রচারিত হয়। ইউবিসি খুব আশা করেছিল যে ওদের চ্যানেলের এই শোটা খুব ভাইরাল হবে, কারণ এই নাইট আউলসের শোটা হোস্ট করছিল শিকাগোর ফেমাস রেডিও অ্যানাউন্সার জ্যাক ডেল রয়। জ্যাকের অনবদ্য অ্যাঙ্কারিং ও নানা রকমের ইন্টারভিউ এই শোটাকে রাতারাতি খুব ফেমাস করে দিয়েছিল। সপ্তাহের 5 দিন জ্যাক এই শোয়ের দ্বারা মানুষদের দুঃখ চিন্তা ভুলে থাকতে সাহায্য করত। 1972 সালে জ্যাক ইউবিসির মালিকের সঙ্গে 5 বছরের চুক্তি স্বাক্ষর করে। জ্যাকের জীবনের এই পুরো সফরে ওর সঙ্গী ছিল ম্যাডলিন ভাইপার, ওর ওয়াইফ। ম্যাডলিন জ্যাককে খুব সাপোর্ট করত। ওরা খুব খুশিতে ছিল। জ্যাক ক্যালিফোর্নিয়ার একটা ক্লাবের সঙ্গে জড়িত ছিল, যার নাম দ্য গ্রোভস। বহু পলিটিশিয়ান, উদ্যোগপতি এছাড়াও সমাজের বিভিন্ন উল্লেখযোগ্য মানুষ ওই ক্লাবের মেম্বার ছিলেন। অনেক মানুষের ধারণা ছিল ওই ক্লাবে এমন কিছু গোপন কাজ করা হতো যাতে কিছু মানুষের ভবিষ্যৎ গড়েও দেওয়া যেতে পারে, আবার ধ্বংস করা যেতে পারে। জ্যাকের শো ভালো হওয়া সত্ত্বেও ও কোনো অ্যাওয়ার্ড পেত না। ও কার্লসেনের শোকে টপকাতে পারেনি। এই কারণে জ্যাকের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। তারপর 1976 সালে জ্যাকের জীবনটা পুরো পাল্টে গেল, যখন ও জানতে পারে ওর স্ত্রী ম্যাডলিন, যে কোনোদিনও সিগারেটকে হাতও লাগায়নি, সে লাং ক্যান্সারের লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে। অক্টোবর মাসে ম্যাডলিন জ্যাকের শোতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে এসেছিল। সেখানে ওদের জীবনের নানা মুহূর্ত তুলে ধরে। আর ওই এপিসোডটাই নাইট আউলসের সব থেকে সেরা রেটেড এপিসোড হয়েছিল। কিন্তু তাও কার্লসেনের এপিসোডের থেকে 1 পয়েন্ট পিছিয়ে ছিল। ওই এপিসোডের 2 সপ্তাহ পর মেডলিন মারা যায়। তারপর স্ত্রীর মৃত্যু শোকে জ্যাক মিডিয়া থেকে অনেক দূর নিউ ইয়র্ক ছেড়ে কোনো অজানা জায়গায় চলে যায়। কিন্তু আবার 1 মাস পর ইউবিসি অ্যানাউন্স করে জ্যাক ফিরে আসছে। এত কিছুর পরেও জ্যাক আর কার্সেনের শোয়ের রেটিং এর দূরত্ব অনেক বাড়তে থাকে। জ্যাকের সঙ্গে অনেকদিন কাজ করা প্রডিউসার লিও, সে অনেক রকমের কন্ট্রোভার্সি তৈরি করে। তা সত্ত্বেও জ্যাকের শো তেমন প্রভাব ফেলতে পারছিল না। সে কারণে সমস্ত স্পন্সররাও চিন্তায় ছিল। এদিকে জ্যাকের কন্ট্রাক্টও শেষ হয়ে যাওয়ার দিকে। তারপর 1977 সালের হ্যালোউইনের রাতে জ্যাক একটা এপিসোড প্ল্যান করে, যেটা ওর ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারত। এটা একটা লাইভ টিভি ইভেন্ট, যেটা পুরো দেশকেই স্তম্ভিত করে ফেলেছিল। ওই শোটার নাম ছিল লেট নাইট উইথ দ্য ডেভিল, যেখানে ক্রিস্টু, কারমাইকেল হেগ, ডক্টর জুন আর ওর পেশেন্ট লিলির গেস্ট হয়ে আসার কথা। তো যথাসময়ে শোটা শুরু হলো। জ্যাক বলল আমাদের যে প্রথম গেস্ট সে আত্মার সঙ্গে কথা বলতে পারে, এই জন্য বেশ কিছু মানুষ ওকে পাগলও বলে থাকে। তারপর জ্যাক ক্রিস্টুকে স্টেজে ডেকে নেয়। জ্যাক ক্রিস্টুকে জিজ্ঞেস করে আজকে হ্যালোউইনের রাতে কি স্পেশাল কিছু আছে। তখন ক্রিস্টু বলে হ্যাঁ, হ্যালোউইনের রাতে আন্ডারওয়ার্ল্ডের দরজা খুলে যায় আর আমরা সরাসরি আত্মাদের সাথে কথা বলতে পারি, যারা সদ্য সদ্য মারা গেছে বা যাদের কোনো মনের ইচ্ছা পূরণ হয়নি। জ্যাক ওকে জিজ্ঞেস করে তুমি কি সবসময় আত্মাদের কথা শুনতে পাও? তখন ক্রিস্টু বলে হ্যাঁ, আমি সবসময় শুনতে পাই, কিন্তু যখন আমার ইচ্ছা হয় না তখন আমি অফ করে দিই চুটকি বাজিয়ে। সাথে ক্রিস্টু এটাও বলে এখন আমি আমার চারপাশে অনেক স্ট্রং এনার্জি ফিল করতে পারছি। জ্যাক স্টেজের একটা ধারে চলে আসে। ক্রিস্টু ধ্যান লাগিয়ে বলল আমি কানেকশন পাচ্ছি। ও পিটারসন নামটা শুনতে পেল। তখনই দর্শকদের মাঝখান থেকে একজন উঠে দাঁড়ায়। জ্যাক ওর কাছে যেতে লোকটা বলল আমার নাম পিটারসন নয়, আমার ওয়াইফের বাবার নাম ছিল পিটারম্যান। তখন ক্রিস্টুও বলল হ্যাঁ হ্যাঁ, পিটারম্যান। ও তখন বলল আপনার ওয়াইফ আমাদের মধ্যেই আছে, কিন্তু উনি এখন এই দুনিয়ায় নেই, অন্য দুনিয়ার। তখন লোকটা বলল হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার বউ 5 বছর আগে প্রতিবেশীর সাথে পালিয়ে গেছিল। ক্রিস্টু তখন বলে ছাড়ুন, আত্মারা চলে গেছে, কখনো কখনো কানেকশন লস্ট হয়ে যায়। কিছু সময় পরে ক্রিস্টু বলে দাঁড়ান, আরেকটা আত্মা কথা বলছে। তখন ও দুজনের সামনে গিয়ে বলে যে আপনারা এডি বা এডওয়ার্ড বলে কাউকে চেনেন? একটা মেয়ে বলে হ্যাঁ, এডম্যান আমার ভাই ছিল। আর পাশে বসে থাকা মহিলাটা ওর মা। ক্রিস্টু জিজ্ঞেস করে এডম্যানের সঙ্গে খুব খারাপ কিছু হয়েছিল কি? ও সুইসাইড করেছিল? তখন মেয়েটা বলে হ্যাঁ, 5 বছর আগে। ওর মা বলে আমরা এর কোনো কারণ জানতে পারিনি, এডি খুব ভালো ছেলে ছিল, আমরা বুঝতে পারিনি ও অত কষ্টে আছে। ক্রিস্টু বলছে আপনারা চিন্তা করবেন না, এডি বলল ও এখন খুব ভালো আছে। কিন্তু এই পাপাটাকে? তখন ওর মা বলল যে এডির ছোটবেলায় একটা টেডি বিয়ার ছিল, ও সেটাকে পাপা বলে ডাকতো। আপনি কি ওকে বলে দিতে পারবেন যে ওর টেডি বিয়ারটা এখনো ঠিকঠাক আছে? ক্রিস্টু তখন বলল এটা আমার বলার দরকার নেই, ও জানে। এই বলে ও স্টেজের মাঝখানে চলে আসে। দর্শকরা এই ঘটনা দেখে সবাই হাততালি দিয়ে ওঠে। জ্যাক বলল আমরা একটা ব্রেকের পরই ফিরে আসছি। ঠিক তখনই ক্রিস্টু মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। ও একটা নাম বলল, মিনি। জ্যাক দর্শকদের জিজ্ঞেস করে এখানে মিনি বা মিলি বলে কেউ কাউকে চেনে কিনা, কিন্তু কেউ কিছু বলল না। ওদিকে ক্রিস্টু চিৎকার করে যাচ্ছে। ও বলছে এটা খুব শক্তিশালী একটা আত্মা, আত্মাটা খুব উদাস হয়ে রয়েছে। আর ক্রিস্টু হাতে আংটি পরা একটা ছেলের কথা বলছিল। এমন সময় ওর দুটো চোখ সাদা হয়ে যায়। স্টেজের ওপর লাইটগুলো ভেঙে অন্ধকার হয়ে গেল। জ্যাক যাই হোক করে দর্শকদের সামলায়। তখন ক্রিস্টু বলে আমি এখন ঠিক আছি, আত্মারা চলে গেছে। জ্যাক একটা ব্রেক নিয়ে নিল।
এর পরের সিনে আমরা দেখি ব্রেক চলাকালীন ক্রেস টু একটা জায়গাতে বসেছিল। ওর নাক থেকে রক্ত বেরোচ্ছিল। লিও সেখানে এসে একটা রুমাল দিল নাক মোছার জন্য। লিও জ্যাককে আলাদা এক জায়গায় নিয়ে আসে কথা বলার জন্য। জ্যাক শেষের ঘটনাটার ব্যাখ্যা জানতে চাইলো, কিন্তু লিও ওকে বাধা দিয়ে বলল, যা হচ্ছে টিআরপির জন্য ভালোই হচ্ছে, তুমি অত চিন্তা করো না। জ্যাক আর ক্রিস টু নিজের জায়গায় বসেছিল। মেকআপ আর্টিস্ট এসে ক্রিস টুকে টাচ আপ দিতে যাবে, কিন্তু ক্রিস টু রেগে মেগে ওর হাত ধরে নেয়। দেখে মনে হচ্ছিল ও খুব চিন্তায় আছে। বিরতি শেষে নাইট আউলসের শো আবার শুরু হয়। জ্যাক বলল, আমরা এরপর যে মানুষটাকে ডাকতে চলেছি সেই মানুষটা অন্ধ কুসংস্কার থেকে সাধারণ মানুষদের চোখ খুলে থাকেন। জ্যাক কারমাইকেল হেগকে ডেকে নিল। হেগ নিজের জায়গায় এসে বসলো। সে জাদু বলে হাতে সিগার এনে তাতে আগুন জ্বালিয়ে স্মোক করতে শুরু করে। টিভি স্ক্রিনে কিছু ছবি দেখানো হলো যেখানে কার্ল একটা মানুষকে নিয়ে রিসার্চ করছে। ওদের এই পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্য হলো মানুষদের সঙ্গে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনাগুলো সত্যি কিনা মিথ্যে তা যাচাই করা। কার্ল বলল, আমরা সেই সব মানুষদের মুখোশ খুলে দিই যারা বলে আমরা ভূত প্রেতদের সাথে কথা বলতে পারি। এমনকি কার্ল ওর কাছে $1,00,000 একটা চেক রেখে দিয়েছে। ও চেকটা তাকেই দেবে যদি সে প্রমাণ করতে পারে যে ভূত আছে। ক্রিস্টু বলল, আমার এই লোকের টাকা চাই না। কথা বলেই ও খুব কাঁদতে শুরু করে। তারপর এক গ্লাস জল খেয়ে শান্ত হয়ে বসলো। জ্যাক কার্লকে বলে, ক্রিস্টু যেটা দেখালো সেটা আপনি কি ব্যাখ্যা দেবেন? কার্ল বলল, ক্রিস্টু পিটারসনের নাম বলার আগে 5-6 বার ভুল নাম বলেছিল। তখন জ্যাক বলে, আমরা তো সবাই দেখলাম ওই মহিলা আর মেয়েটার সঙ্গে যে কথাগুলো বললো। কার্ল বলে, ওইটা আন্দাজে লেগে গেছে। ক্রিস্টু রেগে গিয়ে টেবিলে থাকা জল কার্লের মুখে ছুঁড়ে মারে। তারপর স্টেজ থেকে নেমে এসে দরজা খুলে বাইরে চলে যাওয়ার চেষ্টা করলো। তখন কার্ল ক্রিস্টুকে নিয়ে খুব খিল্লি করছিল, কিন্তু জ্যাক বলে, ক্রিস্টু লাস্টে যে নামটা নিয়েছে সেটা মনে হয় আমি জানি। ক্রিস্টু বলল, তুমি চেনো মিনিকে? তখন জ্যাক বলে, হ্যাঁ, আমার স্ত্রী ম্যাডলিনকে আমি ভালোবেসে মিনি বলে ডাকতাম, আর ওদের বিয়েও হয়েছিল। জ্যাক ওর হাতের আংটিটা দেখায়, কিন্তু কার্ল জ্যাকের কথায় বিশ্বাস করলো না। বলল, তোমার স্ত্রী মারা গেছে এটা সবাই জানে। ক্রিস্টু এই কথাটারই সুযোগ নিয়েছে। ও একটা চেকবুক বের করে তাতে $5,00,000 অ্যামাউন্ট লিখে বলল, ও যদি সত্যি তোমার বউয়ের সাথে কথা বলে থাকে আর প্রমাণ দিতে পারে তাহলে ওকে আমি $5,00,000 দেবো। তখনই ক্রিস্টু মাটিতে পড়ে কার্লের ওপর বমি করে দেয়। জ্যাক তাড়াতাড়ি ব্রেক নিয়ে ক্যামেরা অফ করতে বলল। এদিকে ক্রিস্টু আরো বমি করতে থাকে। ওর অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে বলে, আপনি মনে হয় ক্লান্ত হয়ে গেছেন। ক্রিস্টু বলে, না, আমার সাথে কিছু একটা হচ্ছে। ওকে ধরাধরি করে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। ব্রেকের পর আবার শো শুরু হয়। কার্ল এটা মানতে রাজি ছিল না যে ক্রিস্টুর সত্যি শরীর খারাপ হয়েছে। বাইরে থেকে ক্রিস্টুকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। জ্যাক বলল, প্রায় 1 মাস আগে আমার টেবিলে একটা ম্যানুস্ক্রিপ্ট এসেছিল যেটা পড়ে আমি অবাক হয়ে গেছিলাম। ও একটা বই দেখিয়ে বলল, এই বইটা ডক্টর জুন রস মিশন লিখেছে। তো এই জুন আর ওর পেশেন্টকে ডাকার আগে ও কিছু ক্লিপিং দেখাতে চাইলো। শহরাঞ্চলের রাস্তার ধারে একটা সাধারণ বাড়ির ভেতরে অ্যাব্রাক্সাসের প্রথম চার্চ প্রতিষ্ঠিত হয়। ওর প্রতিষ্ঠাতা ছিল জেন্ডার দিয়াগো। বলা হতো ওদের তন্ত্র সাধনা করার সময় কেউ যদি সেটা দেখে নেয় অ্যাব্রাক্সাস তার ওপর হাবি হয়ে যায়। শিশু বলি দিয়ে ওরা তন্ত্র সাধনার কাজ সম্পন্ন করত। জেন্ডার দিয়াগোর ওপর কিডন্যাপিং ও অস্ত্র রাখার অভিযোগ ওঠায় এফবিআই এর ওর ওপর নজর পড়ে। একসময় এফবিআইরা ওর বাড়ি ঘিরে নিয়েছিল। 3 দিন ঘেরাবন্দি করার পর দিয়াগো ওর অনুগামীদের নির্দেশ দিয়েছিল যাতে ওরা পুরো বাড়িটার সাথে নিজেদেরও আগুনে শেষ করে ফেলে। ওই ভয়ানক কাণ্ডের পরও ওর বাড়ি থেকে 10 বছরের একটা ছোট্ট মেয়েকে উদ্ধার করা হয়, যার নাম ছিল লিলি। লিলির বেঁচে থাকাটা কি দিয়েগোর কোনো মাস্টার প্ল্যান নাকি ওর সৌভাগ্য? ওর সাথে ঘটে যাওয়া কোনো কিছুই লিলির মনে ছিল না। লিলি নানা রকমের অদ্ভুত আচরণ করায় এফবিআই জুনের সংস্থাকে ওকে হ্যান্ডওভার করে। লিলি আর জুনের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়, কিন্তু এখনো লিলির অনেক পরীক্ষা বাকি আছে। জুন আর লিলির কথোপকথনের রেকর্ডিং শোনানো হয়। জুন লিলিকে প্রশ্ন করার সময় লিলির ভেতর থেকে একটা অজানা মানুষের কথা শোনা যায়। সে খুব রেগেছিল। ভয় পেয়ে জুন রেকর্ডিং সেখানেই শেষ করে। স্টেজে জুন আর লিলিকে ডেকে নেওয়া হলো। সকলে নিজের জায়গায় এসে বসে। লিলি জ্যাককে ওর ওয়াইফের সম্বন্ধে বলতে থাকে। জ্যাক সেই সব কথা শুনে একটু উদাস হয়ে গেল। লিলি এটাও বলে জ্যাক খুব তাড়াতাড়ি ফেমাস হতে চলেছে। জ্যাক একটা ব্রেক নিয়ে নিল। অফ স্ক্রিনে লিলি একটু অদ্ভুতভাবে জ্যাককে জিজ্ঞেস করে ওকে কেমন দেখতে লাগছে। জ্যাক বলল, ভালোই লাগছে। জুন জ্যাককে আলাদা ডেকে নিয়ে গেল কিছু কথা বলার জন্য। ও জ্যাককে বলল, লিলি খুবই আনপ্রেডিক্টেবল হয়ে আসছে, আমাদের এই শোটা করা উচিত হবে না। জ্যাক ওকে বলল, কিচ্ছু হবে না, ওই জন্যই তো আমরা লাইভ করি, যাতে সত্যি ঘটনাটা বেরিয়ে আসে। জুন বলে, লিলি কাল থেকেই খুব অদ্ভুত আচরণ করছে, ও শুধু তোমার নাম নিচ্ছিল। জ্যাক বলল, লিলি হয়তো এই শোতে আসতে চায় সেজন্য। কিন্তু জুন বলে, না, লিলি এমনি আচরণ আগে কোনোদিনও করেনি, এই শোটা আমাদের করা উচিত হবে না। এই বলে জুন সেখান থেকে চলে যায়। প্রডিউসার এসে জ্যাককে জিজ্ঞেস করে, ওরা চলে যাবে না তো? জ্যাক বলল, না, ওরা যাবে না। লিও জানায় ক্রিস্টু অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় বমি করতে করতে মারা গেছে। জ্যাক খুব অবাক হয়ে গেল। বলল, আমি তো ভেবেছিলাম ক্রিস্টু হয়তো ওটা অভিনয় করছে। কিন্তু লিও বলে, না, ওর বমি আটকানো যায়নি, ও মারা গেছে। জ্যাক বলে, এই কথাটা যাতে কেউ জানতে না পারে। লিও বলল, আমি চেষ্টা করব, কিন্তু খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ব্রেক শেষে আবার শো শুরু হয়। জ্যাক জুনকে জিজ্ঞেস করে, তুমি যে নিজেকে প্যারাসাইকোলজিস্ট বলো এটা আসলে কি?
জুন বলে আমি এই সাবজেক্টে পিএইচডি করেছি। ও বলে আমরা এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করি যেটার ব্যাখ্যা সায়েন্স দিতে পারে না। গত 3 বছর আমি আত্মাদের হাবভাব নিয়ে পর্যালোচনা করছি, যাতে লিলির জীবনের সমস্যাটা বুঝে আমরা তার সমাধান করতে পারি। লিলির ভেতরে যে শয়তানটা আছে সে অ্যাব্রাক্সাসের গোলাম, আর তাকে আমরা ঠিকমতো বুঝতে পারছি না। কার্ল বলল এগুলো সব বোকা বোকা কথা। জুন বলে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের আগে মানুষরা তাকে বোকাই বলে। এটাও ঠিক তেমনই। ডিয়াগোর বাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু জিনিসপত্র সেখানে জুন এনেছিল। কার্ল সেখান থেকে একটা ছুরি নিয়ে অভিনয় করতে থাকে। তারপর ছুরিটা টেবিলে রেখে বলল আমার এখানে খুব এন্টারটেনমেন্ট হচ্ছে। জুন বলে দেখুন আমরা এখানে আপনার এন্টারটেনমেন্ট করানোর জন্য আসিনি। জ্যাক লিলিকে জিজ্ঞেস করে শুনেছি লিলি তোমার ভেতরে শয়তানকে তুমি নাকি একটা নাম দিয়েছো। লিলি বলল হ্যাঁ, মিস্টার রিগেলস। ওনার নাম মিস্টার রিগেলস দিয়েছি কারণ উনি যখন আসেন তখন খুব সুড়সুড়ি হয়, আর উনি যাওয়ার সময় খুব সুড়সুড়ি হয়। এমন সময় স্পিকার থেকে খুব অদ্ভুত ভয়ানক একটা শব্দ শুরু হয়। কেউ সেই আওয়াজ সহ্য করতে পারছিল না। গাস স্পিকার অফ করতে গিয়ে কারেন্ট শট খায়। দর্শকেরাও অতিষ্ঠ হয়ে উঠল। টেবিলে থাকা কাঁচের গ্লাসগুলো এক এক করে ভাঙতে থাকে। কার্ল উঠে গিয়ে স্পিকারের তারটা টেনে খুলে দেয়, আর আওয়াজটাও বন্ধ হয়ে গেল। কার্ল জ্যাককে বলল এটা তোমার মিউজিক সিস্টেমের ফল্ট। জ্যাক বলে তাহলে এই কাঁচের গ্লাসগুলো কি করে ভাঙলো? তখন লিলি বলল এটা মিস্টার গ্রিগেলস এর কাজ, ওই এসব করেছে। জ্যাক লিলিকে জিজ্ঞেস করে তাহলে তুমি বলছো এখানে মিস্টার গ্রিগেলস উপস্থিত আছে? লিলি বলল হ্যাঁ। জ্যাক বলে আমরা কি ওর সাথে কথা বলতে পারি? লিলি রাজি হলেও জুন রাজি হতে চায় না। ও বলল এটা আত্মাদের সঙ্গে কথা বলার সঠিক জায়গা নয়। লাইট, সাউন্ড সিস্টেম, অনেক কিছুর ব্যাপার থাকে। কিন্তু কার্ল, লিলি আর ওখানে থাকা অডিয়েন্সরা খুব জোরাজুরি করতে জুন চুপচাপ হয়ে যায়। জুন অনেক ভেবে বলল ঠিক আছে আমি রাজি হব, যদি আমি সবার সাপোর্ট পাই, আপনার গেস্ট, অডিয়েন্স সবার থেকে। জ্যাক বলল আমরা এই প্রথমবার লাইভ টিভিতে একটা শয়তানকে ডাকতে চলেছি, কিন্তু সেটা ব্রেকের পর। এই বলে ও একটা ব্রেক নিয়ে নিল। অফস্ক্রিনে গাস জ্যাককে সে বলে তুমি এসব ঠিক করছো না। জ্যাক বলল ঠিক আছে, যদি সত্যিকারের ভূত চলে আসে তুমি দরজা খুলে পালিয়ে যেও। জ্যাক আবার বলল যে ও শুধু এই শোটাকে বাঁচাতে চায়। গাস তখন বলে আমি ক্রিস্টুর ব্যাপারে জানতে পারলাম। আমাদের সমস্ত ক্রিউ মেম্বাররা ভয় পেয়ে আছে। অনেকে তো শো ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। জ্যাক বলে কেউ কোথাও যাবে না, আর ক্রিস্টুর ব্যাপারটা তোমরা নিজেদের মধ্যেই রেখে দাও। ব্রেক শেষে আবার শো শুরু হয়। জ্যাক ক্যামেরার সামনে এসে বলে জুন এবার আত্মাকে ডাকতে চলেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওরা দুজনে সুরক্ষিত থাকে। জুন আর লিলি দুজনে মুখোমুখি চেয়ারে বসেছিল। লিলির হাত চেয়ারের সাথে বাঁধা। ডক্টর জুন ওখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল এই জায়গায় যদি কোনো আত্মা থাকে তাহলে সে লিলির মাধ্যমেই আসবে। আপনারা কেউ ভয় পেয়ে উত্তেজিত হবেন না। লিলির মনোযোগ যাতে আমার দিকেই থাকে। তারপর জুন লিলিকে চোখ বন্ধ করে শুয়ে পড়তে বলল। লিলিও চোখ বন্ধ করে মাথা নিচু করে নেয়। জুন বেশ কয়েকবার লিলিকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ও একটু সামনে যেতেই লিলি ঝটকা দিয়ে ওঠে। লিলি চেয়ারে বসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। জুন দর্শকদের শান্ত হয়ে থাকতে বলে। লিলি অন্য একজনের গলা করে কথা বলতে থাকে। তারপর যখন ও মাথা তুলল ওর চোখ দেখে সকলে ভয় পেয়ে যায়। লিলি দর্শকদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এরা কারা, আর আমি কোথায় আছি? নিজে থেকেই ওর ঠোঁটে একটা কাটা দাগ হয়ে এলো। লিলি ছটপট করে ওর হাতটা খোলার চেষ্টা করছিল। জুন ওকে জিজ্ঞেস করে তোমার উদ্দেশ্যটা কি? তখন লিলি জ্যাকের দিকে মাথা ঘুরিয়ে ওকে বলে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো জ্যাক। জ্যাক বলে আমার মনে হয় না আমাদের আগে কোনোদিনও দেখা হয়েছে। লিলি বলল আমাদের অনেকদিন আগেই দেখা হয়েছিল, বড় বড় পাহাড়ের মাঝখানে। জুন লিলিকে আবার ফিরে আসতে বলে। লিলি ওর দিকে তাকিয়ে বলল কেন তোমার মনে নেই জ্যাকের ওয়াইফ কিভাবে মারা গেছে? আর জ্যাকও তো এটাই চাইছিল, যাতে ওর ওয়াইফ সরে যায় আর অন্য একজন ওর জীবনে আসে। আর জুন, তুমিও তো জ্যাককে খুব পছন্দ করো তাই না? এই বলে লিলি জ্যাক আর জুনকে নিয়ে গান করতে থাকে। জুন রেগে গিয়ে লিলিকে জোরে একটা থাবড়া লাগায়। লিলি কেঁদে কেঁদে বলে তুমি জানো এতে আমার কোনো দোষ নেই। ও লিলিকে বোঝানোর জন্য সামনে যেতেই লিলি তেড়ে ওঠে। জুন ভয় পেয়ে ওর গলা থেকে একটা লকেট বের করে লিলির সামনে মন্ত্র পড়তে থাকে। এদিকে লিলিও পাগলের মতো হাসছিল। তারপর আচমকা লিলি শান্ত হয়ে যায়। এদিক ওদিক কারেন্টের আলো ছোটাছুটি করছে। লিলি চেয়ার সমেত হাওয়ায় ভাসতে শুরু করে। ওদিকে দর্শকরাও ভয় পেয়ে চিৎকার করছিল। লিলি জোরে চিৎকার করে মাটিতে এসে পড়ে আর আগের পর্যায়ে ফিরে আসে। জুন ওকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। স্টেজে আলো জ্বলে ওঠে। জ্যাক এগিয়ে এসে বলে এমন ঘটনা আপনারা আগে কোনোদিনও দেখেছেন? কার্ল রেগে মেগে উঠে বলে এসব কি হচ্ছে? আমি হাতে গুনে বলে দেবো ডক্টর জুন এখানে কি কি ম্যাজিক অ্যাপ্লাই করেছেন। কিন্তু জ্যাক ওকে থামিয়ে দিয়ে একটা ব্রেক নিয়ে নিল। একটা লোক এসে লিলির হাতের বেল্ট খোলে। জ্যাক জুনকে নিয়ে একটু সাইডে আসছিল। তখন লিলি ওদেরকে একটা অদ্ভুত নজরে দেখে। গাস লিওকে গিয়ে বলে শুধু রেটিংসের জন্য আমরা এসব কাজ করতে পারি না। লিও ওকে বলে যদি তুমি এসব কথা আরেকবার বলেছো তোমাকে এই শো থেকে আমি বের করে দেবো, তাই হাসি মুখে নিজের কাজটা করো। গাস কার্লকে বলে দেয় ক্রিস্টুকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওর মৃত্যু হয়েছে। কার্ল এটা শুনে একটু অবাক হয়। লিও জ্যাককে এসে বলে দর্শকরা আমাদের এই এপিসোডটা খুব পছন্দ করেছে, আমাদের শেয়ার 35 থেকে 40% চলে যেতে পারে। জ্যাক এটা শুনে খুব খুশি হয়। তারপর কি একটা ভেবে ও লিওকে বলল তুমি খেয়াল করেছো শেষের দিকে লিলির গলা শুনে পুরো মিনির মতো মনে হলো। লিও ওকে থামিয়ে দিয়ে বলে তুমি এসব উল্টোপাল্টা জিনিস ভেবো না, তুমি কাজে মন দাও। ব্রেকের পর আবার শো শুরু হলো। জ্যাক লিলিকে জিজ্ঞেস করে তুমি কি এখন ঠিক আছো?
লিলি বলল, হ্যাঁ এখন আমি ঠিক আছি, কিন্তু মিস্টার গ্রিগলস যেটা করেছে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। কার্ল বলে, আমার চিন্তা হচ্ছে এই বাচ্চা মেয়েটা আর ওর মেন্টাল হেলথ নিয়ে। তখন জুন বলল, আপনি এসব কি বলছেন? লিলি যখন প্রথমবার আমার কাছে এসেছিল আপনি জানেন না ওর কেমন অবস্থা ছিল। আমি খুব ধীরে ধীরে ওকে স্টাডি করে এখন ঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। কার্ল বলল, ডক্টর জুন লিলিকে হিপনোসিস করে এইসব কাজ করিয়েছে। জ্যাক বলল, সে নয় ঠিক আছে, কিন্তু এই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন হলো ওর চোখ, স্কিন, গলার আওয়াজ, সেসব কি বলবে? ডক্টর জুনও বলে, ওই যে চেয়ার হাওয়াতে উঠছিল সেটা আপনি কি বলবেন? কার্ল বলে, এটা একটা ভালো ম্যাজিক ট্রিক ছিল। জ্যাক বলল, আপনি মনে হয় সত্যিটা দেখেও দেখতে চাইছেন না, অথবা টাকাটা বাঁচানোর চেষ্টা করছেন। কার্ল বলে, তুমি যদি বলো আমি তোমাদের একটা জিনিস দেখাবো তারপর তোমাদের সব সন্দেহ মুছে যাবে। জ্যাক বলল, তোমার কাছে প্রমাণ করার জন্য 5 মিনিট সময় আছে। কার্ল গাসকে নিয়ে সেন্টার স্টেজে দুটো চেয়ারে এসে বসলো। সকল দর্শকদের উদ্দেশ্যে বলল, আপনারা সবাই রিল্যাক্সে থাকুন। তারপর পকেট থেকে একটা ঘড়ি বের করে সেটা সবাইকে মনোযোগ দিয়ে দেখতে বলল। সকলে মনোযোগ দিয়ে ওই জিনিসটার দিকে দেখছিল। সময় বুঝে কার্ল ঘড়িটাকে বন্ধ করে দেয়। এবার কার্ল গাসকে জিজ্ঞেস করে, তোমার ওয়ার্মোফোবিয়ার ব্যাপারে আমাকে একটু বলো। গাস বলে, আপনি এসব কি করে জানলেন? তা বলো, তোমার পোকামাকড় কেন পছন্দ নয়? গাস বলে, পোকাদের কেমন অদ্ভুত দেখতে, হাত নেই পা নেই, কেমন চিপচিপে। কার্ল বলে, আমি চুটকি বাজাতেই তুমি আমার সব কথা শুনবে। এই বলে কার্ল একটা চুটকি বাজায়। তারপর ও যা যা প্রশ্ন করে গাস সেসবের উত্তর দেয়। হঠাৎ করে ও বলে, আমার কেমন গরম লাগছে। এই বলে ও জামা খুলতে থাকে। গাস ওর গলার পাশে হাত দিয়ে একটা পোকা বের করলো। তারপর ও জামার বোতাম খুলতে খুলতে বলে, আমার মনে হচ্ছে কিছু একটা ভেতরে আছে। ও নিজের পেটটা চিরে ফেলে আর ভেতর থেকে প্রচুর পোকামাকড় বেরিয়ে আসে। ওখানে উপস্থিত সকলেই সেই ঘটনায় খুবই আতঙ্কিত হয়ে যায়। কার্ল চুটকি বাজাচ্ছে কিন্তু গাস তাতে ঠিক হলো না। ধীরে ধীরে গাছের চোখটাও ঠিকরে বেরিয়ে আসে। কার্ল খুব ভয় পেয়ে যায়, বলল, এসব আমি করছি না, এটা হওয়ার ছিল না তো। এদিকে দর্শকরাও ভয়ে শিউরে উঠছে। তখনই কার্ল হাত নেড়ে গাসকে ফিরে আসতে বলে আর গাসও আগের মতো হয়ে যায়। কার্ল জিজ্ঞেস করে, গাস এখন তুমি কেমন আছো? গাস বলে, হ্যাঁ ভালোই আছি। জ্যাক কার্লকে জিজ্ঞেস করে, তুমি ওর সাথে এক্ষুনি কি করলে? কার্ল বলল, ডক্টর জন লিলির সাথে যেটা করেছে আমিও সেটাই করলাম। জ্যাক বলল, তার মানে আপনি এখানে উপস্থিত সবাইকে হিপনোটাইজ করে নিয়েছিলেন? কার্ল বলে, হ্যাঁ, স্টুডিওতে থাকা বেশিরভাগ মানুষকেই আমি হিপনোটাইজ করেছিলাম, আর তাদের মধ্যে টিভি দেখা দর্শকরাও ছিল। জ্যাক লিওকে ওই রেকর্ডিংটা আরেকবার চালিয়ে সবাইকে দেখাতে বলে, যাতে আসল সত্যিটা সবাই জানতে পারে। সেই মতো ওই ঘটনার রেকর্ডিং প্লে করা হলো। তাতে দেখা যায় গাসের সঙ্গে সত্যিকারের সেই ঘটনাগুলো ঘটেনি। কার্ল হিপনোটাইজ করে সবাইকে ঘটনাগুলো দেখতে বাধ্য করেছে। ডক্টর জুন বলে, আমি কাউকে হিপনোটাইজ করিনি। কিন্তু কার্ল মানতে রাজি হয় না, বলল, আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। তখন লিলি বলল, উনি যখন বিশ্বাস করছেন না তাহলে আমাদের রেকর্ডিংটাও প্লে করে দেখা উচিত। একথায় দর্শকরাও সকলে রাজি হয়। কিন্তু ডক্টর জুন জ্যাককে বলল, লিলি ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করে নিয়েছে, ওকে ছেড়ে দাও। জ্যাক বলে, সত্যিটা দর্শকদের জানা উচিত। লিলিও জুনের হাত ধরে বলে, প্লিজ সবাইকে সত্যিটা জানতে দাও। জ্যাক ওদের রেকর্ডিংটা প্লে করতে বলে। রেকর্ডিং এ ওরা যেটা দেখলো সেটা সত্যিই ঘটেছে। ডক্টর জুন কাউকেই হিপনোটাইজ করেনি। জ্যাক কিছু একটা দেখতে পেয়ে রেকর্ডিংটা স্টপ করতে বলে। তারপর স্লো মোশনে একটা একটা করে ফ্রেম প্লে করতে বলল। এইভাবে প্লে করতে করতে জ্যাক দেখলো ওর পেছনে মিনি রাতটা দাঁড়িয়ে আছে। ও খুব অবাক হয়ে গেল। কিন্তু কার্ল মানতে নারাজ। ও জ্যাককে বলে, তার মানে এই পুরো ঘটনা তুমি সাজিয়েছো? তুমি কি এটাই ভেবেছো যে ম্যাডলিনের স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখিয়ে তুমি এই এপিসোডটা রেটিংস বাড়িয়ে দেবে? তার মানে ক্রিস্টুর ঘটনাগুলোও সব সাজানো ছিল, আর তুমি এদের সাথে মিশে আগে থেকেই রেকর্ডিংটা তৈরি করে ফেলেছো। খুব ভালো ফোন দিয়ে এটেছো জ্যাক। তখন লিলি মাথা নিচু করে কাঁদতে থাকে। কার্ল লিলিদের বলে, ঠিক আছে, তোমরা এবার নাটকটা বন্ধ করো। লিলির সারা শরীরে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। জ্যাক হাত লাগাতেই ঝটকা খেলো। এমন সময় স্টেজের সমস্ত লাইট অফ হয়ে যায়। কিছু সময় পরেই দেখি লিলি দাঁড়িয়ে আছে। ওর দুহাত থেকে বিদ্যুৎ সংযোগ হচ্ছিল। লিলির মাথা দু ফাঁক হয়ে যায়। দর্শক থেকে শুরু করে ক্রিউ মেম্বাররা সকলে ভয়তে ছুটে পালাচ্ছিল। গাস ওর লকেট বের করে লিলির দিকে তাকিয়ে মন্ত্র পড়ার চেষ্টা করছিল। লিলি ওর মুন্ডু ঘুরিয়ে মেরে ফেলে। তারপর ডক্টর জুনকে তার গলার চেনে ফাঁস দিয়ে হাওয়ায় ঝুলিয়ে রাখে। জ্যাককেও ঝটকা দিয়ে দূরে ফেলে দেয়। কার্ল ভয় পেয়ে লিলির সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে। এদিকে ডক্টর জুন মারা যায়। কার্ল ওর পকেট থেকে চেকটা বের করলো, কিন্তু সেটা পুড়ে যায়। সাথে কার্লও পুড়ে ছাই হয়ে মারা গেল। জ্যাককে লিও ড্রয়িং রুমের ভেতর ঢুকিয়ে নেয়। ও অবাক হয়ে লিলিকে দেখতে থাকে। তারপর টিভি স্ক্রিন ঝিরঝির করে ওঠে। আমরা তার মাঝখান থেকে একটা শয়তানের মুখ দেখতে পাই। কিছু সময় পরে আমরা দেখি জ্যাক ওর শোতে ফিরে এসছে। ও বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে। আসলে জ্যাক দুঃস্বপ্ন দেখছিল। নাম্বার 1 হবার জন্য ও তন্ত্র সাধনার সাহায্য নেয়। এতে ক্ষতি হয় ওর ওয়াইফ ম্যাডলিনের। জ্যাক ম্যাডলিনের কাছে গিয়ে বসে। ওর খুব কষ্ট হচ্ছিল। ও জ্যাককে মুক্তি দিতে বলে। জ্যাক পাশে থাকা ছুরি নিয়ে ওকে মেরে ফেললো। তখনই ওর জ্ঞান ফেরে। ও দেখলো লিলিকে মেরে ফেলেছে। আর এখানেই সিনেমাটা শেষ হয়।